আমার নাম ইকরামুল। এটি আমার জীবনের সাথে ঘটা অদ্ভুত এক বাস্তব ঘটনা, যে ঘটনাটি আমার জীবনকে একদম ওলটপালট করে দিয়েছিল। আমি পেশায় একজন অটো চালক। ব্যাটারি চালিত অটো চালিয়েই আমার সংসার চলত। আমি তখন বেশ চঞ্চল ছিলাম যখন আমার সঙ্গে ঘটনাটি ঘটে। খুব বেশি দিন আগের ঘটনা না, আজকে থেকে 4-5 বছর আগের ঘটনা। এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকের এপিসোডে আমরা ইকরামুলের জীবনের ঘটনা শুনব। ইকরামুলের সঙ্গে কি ঘটেছিল সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ইকরামুল পেশায় একজন ব্যাটারি চালিত অটো ড্রাইভার ছিল, কিন্তু সেও যে একটা পরীর দেখা পেতে পারে সেটা আসলে অকল্পনীয় বিষয়। আসলে ইকরামুল রাত বেড়াতে এদিক ওদিকে চলাফেরা করত, তো এই কারণে হয়তো তার জীবনে এরকম একটা আকস্মিক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইকরামুলের ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইকরামুল। আমার পরিবারে বাবা মা ভাই বোন সকলেই আছে। অন্যান্য ভাইয়েরা পড়ালেখা করেছিল বলে তারা বড় বড় চাকরি করছিল, কিন্তু আমি মূলত গিয়ে পড়াশোনা করিনি। ছোটবেলা থেকে আব্বার সঙ্গে মাঠে খেটেছি এবং আমি পরিবারের সব থেকে ছোট ছেলে হওয়ার কারণে এরকম কোনো কিছু করতে পারিনি। আমার আব্বা আমাকে সবসময় বলতেন পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনা জিনিসটা আমার কাছে কেন যেন ভালো লাগতো না। তাই কারণে আব্বা শেষমেশ আমাকে একটা অটো রিক্সা কিনে দিলেন, ব্যাটারি চালিত অটো। আমি গ্রামে থাকতাম। আমার আব্বা সবসময় আমাকে ইউজলেস বলতো। আমি যে ঘরটাতে থাকতাম সেটা ছিল আমাদের সব ভাইয়ের ঘরের একদম কর্নারের দিকে। ছোট ছেলে হিসাবে এই জায়গায় পেয়েছি, কারণ এই জায়গায় ফাঁকা ছিল আর আগে আগে সকলেই সব ঘরবাড়ি তৈরি করেছে। কর্নারের ভিতরে ঘরটা একটা ভিটার সাইডে ছিল। সেই ভিটাটা একদম সরাসরি আমার বাড়ি থেকে দেখা যেত। আমার একটা ঘরই ছিল, সেই একটা ঘরও আব্বা তুলে দিয়েছিল। বিয়ে শাদী তখন পর্যন্ত করিনি, আর বিয়ে শাদীর কথা চিন্তা মাথাতেই আসতো না, কারণ ইনকাম রুজি ছিল না। এতদিন আব্বার ঘাড়ে ঘাড়ে বসে খেয়েছি, এখনো তাই করি। খাওয়া দাওয়া সব আব্বার কাছেই খাই এবং ওইখান থেকে সবকিছু করি। আর আম্মা আমাকে সবসময় আদর যত্ন একটু বেশিই করে। আমি নিয়মিত সকাল হলেই অটোটা নিয়ে বের হয়ে পড়তাম চারিদিকে চালানোর জন্য, এবং এটাই যেন আমার কাজ ছিল। আর আব্বার সঙ্গে একই ঘরে তখন খেতাম। হঠাৎ করে এক রাতে, আমার সাথে যে রাতে ঘটনাটি ঘটে সেটা ছিল এক ঝড় বৃষ্টির রাত। যে রাতটা আমার জীবনটাকে সম্পূর্ণরূপে ওলটপালট করে দেয়। পাল্টে দেয় নাকি অপাল্টে দেয় সেটা বুঝতে পারছি না, তবে সত্যি আমার জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল একদম সেই ঝড়ের মতো। যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতে আমি অনেক দূরের একটা জায়গায় গিয়েছিলাম। সাধারণত সারাদিন যদি রিজার্ভ চালানো হয় তাতে করে বেশ ভালোই টাকা পাওয়া যায়। ওই বসে থাকা তাকে আর লাগে না। রিজার্ভের সাথে গেলে কষ্ট কম হয়, আবার দিন শেষে ভালো একটা অঙ্ক পাওয়া যায় টাকার। তো সেদিন আমি রিজার্ভে গিয়েছিলাম আমাদের পাশের উপজেলায় কোনো একটা গ্রামে। সেখানে কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত ছিল। তো অনুষ্ঠানের দাওয়াত শেষ করে বাড়িতে ফিরতে মোটামুটি কাতে 8টা-9টা বেজে গেল। তো আমি যেখানে গিয়েছিলাম, প্যাসেঞ্জারদের যেখানে নামিয়ে দিয়েছিলাম, সেইখান থেকে আমার বাড়িতে ফিরতে মোটামুটি 10-12 কিলোমিটার একটা রাস্তা। তো সেই 10-12 কিলোমিটার রাস্তা যে আমি আসবো, এমনিতে আসলে তো সমস্যা নেই, কিন্তু আরও বেশি মুসিবতে পড়েছি গিয়ে ব্যাটারিতে চার্জ ওই পর্যন্ত যাবে কিনা সেইটা নিয়ে। তবে চার্জ যতটুকু ছিল বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। 5-6 কিলোমিটার আসার পরেই শুরু হলো তুমুল বৃষ্টি এবং ঝড়। ওই সময়টাতে এরকম ঝড় বৃষ্টি উঠে আসবে সেটা ভাবতেই পারিনি। আমি যে রাস্তায় দাঁড়িয়েছিলাম সেই রাস্তার আশেপাশে দূর দূরান্ত কোনো বাড়িঘর ছিল না। এরকম একটা পরিবেশে এরকম একটা জিনিস আমি দেখে আসলে বিভ্রান্তিতে পড়ে গেলাম। এই ঝড় বৃষ্টির ভিতরে অটো নিয়ে কোনোভাবেই যাওয়া যাচ্ছিল না, কারণ আমি যে রাস্তায় উঠেছি আশেপাশে কোনো বাড়িঘর নেই, মাঠ, যার কারণে বাতাস এত বেশি আসছে যে সেই বাতাসের তোড়ে আমার অটো পড়ে যাচ্ছে উল্টে। যার কারণে আমি ওইখানে থাকা একটা বট গাছের পাশে দাঁড়ালাম। ওইখানে বট গাছের নিচে অটোটাকে দাঁড় করিয়ে, বট গাছের নিচে একটা ছাউনি ছিল, সেটা সম্ভবত কৃষকদের জন্য একটা ছাউনি তৈরি করেছে এই এলাকার কোনো কেউ। তবে সেই ছাউনির ভিতরে গিয়ে বসলাম। সেখানে মোটামুটি কাতে ঝড় বৃষ্টির ওরকম তোড়ঝড় ছিল না, বা বৃষ্টি ওরকমভাবে পড়ছিল না, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল। অটোটাকে ভালো মতো সেফ জায়গায় পার্কিং করে এখানে এসেছি। অটোর ভিতরে বসে থাকলেও হতো, তবে ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এই কারণে মূলত গিয়ে আমি এখানে এসে
এরকমভাবে বসেছি। তবে আমার ব্যাটারির কোনো সমস্যা না হয় সেই চিন্তায় আমি পড়ে গেলাম। অনেকক্ষণ সময় কাটলো, প্রায় 2-3 ঘন্টা এরকমভাবে বৃষ্টি ঝড় হতেই শুরু করলো, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না। বাতাসের তোড় খানিকটা থামলো, কিন্তু ততক্ষণে বজ্রপাত হচ্ছিল তো হচ্ছিলই। রাত তখন প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাত হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আমার সাথে ছোট একটা বাটন ফোন থাকতো, তো সেই বাটন ফোনে আমি দেখলাম যেরকম অবস্থা, আমার আম্মা আমাকে ফোন করেছে। আমি যে কল ব্যাক করবো, আমার ফোনে আমার ব্যালেন্স খুব কম সময় থাকে আর কি। তো আমি ফোন না করে ফোনটা আবার পকেটে রেখে বাইরে আসলাম অটোর কাছে। অটোর দেখলাম অনেক জায়গায় পানি ঢুকে গিয়েছে, তো বাতাসের তোর ততক্ষণ কমে গিয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমি তখন অটোটাকে ঠিকঠাক মতো প্লেসমেন্ট করে আবার চালাতে শুরু করলাম বাড়ির দিকে। আর এই রাস্তাটাও খুব একটা ভালো না, সুবিধার না, একটু একটু ভাঙা ভাঙা আছে। তো যার কারণে আমি এদিক দিয়ে যেতে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো ওই সময়ে আচমকা আমি খেয়াল করলাম উপর থেকে বিদ্যুৎ চমকানোর মতো কোনো একটা জিনিস ঠাস করে নিচের দিকে পড়লো, যেটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম এবং চমকে গেলাম। এবং যে জিনিসটা একদম রাস্তার সাইডে পড়েছে, সেই জিনিসটা থেকে আলোকিত কোনো বস্তু চকচক করছে, এবং উপর থেকে যে আলোটা পড়েছিল সেটা বজ্রপাতের মতো হলেও জিনিসটা বেশ আধ্যাত্মিক রকমের ছিল। উপর থেকে নিচে একদম খুব স্মুথলি পড়েছে। এটা দেখে তখন আমার তো একদম অবস্থা খারাপ, গলা বুক তখন শুকিয়ে গিয়েছে। তো আমি তখন সঙ্গে সঙ্গে অটো থেকে নামলাম, এবং আমার অটো থেকে খুব বেশি দূরে না, একদমই পাশে, হালকা একটু দূরে। তো আমি নামার পরে খেয়াল করলাম যে পাশে ধান ক্ষেত, এবং সেই ধান ক্ষেতের ভিতরে একটা জায়গায় খুব কোনো একটা বস্তু আলোকিত, কোনো একটা বস্তু জ্বলজ্বল করছে। কী জিনিস জ্বলজ্বল করছে সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে সেখানে অটো থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলাম। বৃষ্টির তোর তখনও আস্তে আস্তে আছে, অল্প অল্প। তো আমি অটো থেকে নেমে যখন হালকা ধান খেতে সে আইল পর্যন্ত গেলাম, আইলের মাঝামাঝিটা ওইখানে গিয়ে দেখলাম কি যে ধানের ভিতরে একটা মেয়ে উল্টিয়ে পেঁচিয়ে পড়ে আছে আর কি, পা পেঁচিয়ে গিয়েছে, আবার তার শরীর কেমন যেন বাঁকা হয়ে আছে। এরকমভাবে সে ওরকমভাবে মুড়িয়ে শুয়ে আছে, এবং তার শরীর অচেতন। কিন্তু মেয়েটার দিকে আমি যখন তাকালাম, দেখলাম বেশ সুন্দরী এবং সম্ভ্রান্ত ঘরের মেয়েই হবে, এবং খুব সুন্দরী। আমি মেয়েটাকে ডাকার চেষ্টা করলাম যে এই যে শুনছেন। আমার তো তখন খেয়াল থাকলো না যে আমি ভিজে গিয়েছি। আমি অনেকখানি ভিজেই গিয়েছি, এবং পকেটে থাকা মোবাইলও ভিজে গিয়েছে, আমার পকেটে টাকা পয়সা ছিল সেগুলো ভিজে গিয়েছে। আমি তখন তাকে ডাক দিলাম, এই যে শুনছেন, এই যে। কিন্তু মেয়েটা কোনো সাড়া দিল না, এবং তার জ্ঞান ছিল, তার সেন্স ছিল, কিন্তু কোনোভাবে কথা বলছিল না বা কথা বলতে পারছিল না। সম্ভবত কোনো কিছুর সঙ্গে আঘাত খেয়েছে। তার কপাল দেখিয়ে বোঝা যাচ্ছে, কপাল এবং হাতের বেশ কিছু অংশ ফেটে রক্ত বের হচ্ছে। তো সেই রক্তটাও ছিল একটু অন্যরকম, অস্বাভাবিক রক্ত। সাধারণত আমাদের যেরকম লাল টকটকে রক্ত বের হয় সেরকম না, এক ধরনের অন্যরকম রক্ত, কিন্তু লাল ছিল জিনিসটা। তো আমি তখন ওকে আবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু উঠছিল না কোনোভাবে। তো এরকম জখম অবস্থায় দেখে ওনাকে এরকমভাবে এখানে ফেলে রেখে যাওয়াটাও আমার কাছে খারাপ লাগছিল। ইয়াং মেয়ে এরকমভাবে ফেলে রেখে গেলে যদি কোনো বিপদ হয়ে যায়, যদি মারাটা যায়, কারণ দেখে মনে হচ্ছে কোনো কিছুর সাথে আঘাত খেয়ে এখানে পড়েছে। কিন্তু মেয়েটার গায়ে এরকম জলজল করে আলো জ্বলছে কিসের জন্য সেটাই আমি আসলে বুঝতে পারছিলাম না তখন। তো মেয়েটা এত সুন্দরী ছিল যে আমি একজন ইয়াং ছেলে হয়ে তাকে এরকমভাবে এরকম ফেলে আসাটাও আমার কাছে বোকামি মনে হচ্ছিল। তো আমি কোনো কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গেই মেয়েটাকে কোলে তুলতে যাওয়ার জন্য হাতটা ধরি। তো ওইটা ধরেই আমি সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিই, কারণ সাধারণত বৃষ্টিতে ভিজলে হাত কি ঠান্ডা থাকে না, কিন্তু মেয়েটার হাত তখন একদম উত্তপ্ত গরম, এত গরম যে আমি ধরেই ছেড়ে দিই, পাতিলের মতো গরম আর কি। তো আমি বুঝতে পারছিলাম না যে তার হাত এরকম গরম কিসের জন্য। আমি তার কাছে আবার গেলাম, গিয়ে তাকে মুখ আলতো করে ধরার চেষ্টা করলাম। আর মেয়েটি যে জামাটা পরেছিল সেটা ফ্রক জাতীয় একটা জামা ছিল, হাতের বেশিরভাগ অংশ বের হয়েছিল। তো যার কারণে আমার তাকে দেখতে লজ্জা লাগছিল, কারণ তার শরীরটা একদম ফুল ওমেন বডি। তো আমার তাকে উঠাতে লজ্জা লাগছিল, কারণ সে এরকম জামা কাপড় পরেছে, তারপর এত সুন্দরী। তো যে কোনো পুরুষের ইরাদা খারাপ হয়ে যাবে, সেটাই স্বাভাবিক বিষয়। তো আমার সেরকম হচ্ছিল প্রায়। তো তখন আমি তাকে তুলে নিয়ে অটোর ভিতরে নিয়ে আসলাম আর কি। আনতে বেশ কষ্ট হয়েছে, কারণ সে বেশ ওজনদার আর কি, মানে বেশ ভারী। তো এরকম ভারী মেয়ের আগে আমি কখনো দেখিনি। তার লম্বাই এবং তার শরীর অনেক খুব বেশি মোটা না, বাট হেলদি হবে আর কি। তো আমি তখন তাকে তুলে নিয়ে আমার অটোর ভিতরে শোয়ালাম। তো শোয়ানোর পর আমি দেখলাম যে তখন সে একটু নড়াচড়া করছে, এবং ওইখানে তার পর্যাপ্ত জায়গা নেই যে তাকে আমি ঠিকঠাক মতো শোয়াতে পারবো। তো এক কোণায় কাত করে আমি তখন সামনের সিটে চলে আসলাম। তো তখন বাইরে
আবার বৃষ্টির তোড় বেড়েছে। তো আমি তো ভিজে গিয়েছি, উনিও ভেজা অবস্থায়। তো ওই মুহূর্তে আমি ওনাকে আসলে বাড়িতে নিয়ে আসা ছাড়া আর কোনো ওয়ে দেখছি না। তো তখন আমি বাড়িতে চলে আসি। আসতে অবশ্য বেশ কষ্ট হয়েছে, কারণ রাস্তাঘাট ভেজা ছিল, পানি বেঁধে গিয়েছে সব জায়গায়। এরকম যে ঝড়ের কবলে পড়বো, বৃষ্টির কবলে পড়বো ভাবতে পারিনি। তো আমি তখন বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার বাড়িটা একদম সোজাসুজি সোজাসুজি পড়ে, সে তো দেখলাম সকলে ঘুমিয়ে পড়েছে, কারণ রাত তখন 1টা বেজে গিয়েছে। আর মা তখন হচ্ছে গিয়ে আমার অটোর শব্দ শুনে উঠে এসে বললো কি যে, কী রে তুই এখন পর্যন্ত বাইরে ছিলি ঝড় বৃষ্টির ভিতরে? আমার তো চিন্তা হচ্ছিল। তো মা আমার চিন্তা সবসময় করে, তিনি সবসময় আমাকে আদর যত্ন বেশিই করেন। তাই আমি বললাম কি যে, মা তুমি খাবারটা বারান্দায় রাখ, আমি নিয়ে খাবার নে, খেয়ে আমি ঘুমাই যাবো না, তুই খাবার রেখে ঘুমাই যা, তুই এখনো জেগে আছিস কিসের জন্য? তো মা তখন বললো যে, আচ্ছা ঠিক আছে, তোর খাবার এমনিতে আমি বাইরে রেখে দিছি, তুই আসতেছিলিস না, এই জন্য আমার চিন্তা হচ্ছিল। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মা, তুই যা। তারপর আমি আমার বাড়ির সামনে, মানে ঘরের সামনে যেখানে অটো রাখি, সেখানে অটোটা প্লেস করলাম। প্লেস করার পরে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে সেই মেয়েটাকে নিয়ে হচ্ছে কি আমার সে বারান্দা আছে, তো সেই বারান্দার রুমে আমি তখন বসালাম। ওইখানে একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা বসালাম। তো আমি মূল কথা হচ্ছে কি যে আমি তার মেয়েটার কাপড় চোপড় চেঞ্জ করতে পারছি না, আর মেয়েটা যে পরিমাণ ভিজে গিয়েছে, এতে করে তাকে আমি কিছুই করতে পারছি না। তো তখন আমি আসলে বাধ্য হই ছাতাটা নিয়ে আম্মার কাছে গেলাম। আম্মাকে বললাম, মা এদিকে তো একটু সমস্যা হয়েছে। তা আম্মা বলছে, কী সমস্যা? তাহলে তুই আই তো আগে কথা না বললা। তো আম্মা তখন আসলো, আর আমি খাবারটা সাথে করে নিয়ে আসলাম। তো আম্মা এসে আমার বারান্দায় এরকম একটা মেয়েকে বসে থাকতে দেখে, মানে তার অচেতন ওরকমভাবে শুয়ে আছে। তো অচেতনভাবে দেখে আম্মা অবাক হয়ে গেল, বললো, কি রে তুই এই মেয়ে থেকে নিয়ে আসছিস? তো মনে করছি আম্মা রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিল, তো কি করব, ভয় পেয়েছিলাম আমি, যদি কোনো ক্ষতি টতি হয়, এই জন্য আমি নিয়ে আসছি বাসায়। তা আম্মা বললো, কিছু ভালো করছিস। তো আম্মা মেয়েটার কাছে আগায় গিয়ে বললো, মাশাআল্লাহ, কি সুন্দরী মেয়ে, এরকম সুন্দরী মেয়ে কি হয়? এত সুন্দরী মেয়ে তুই কোথা থেকে পাইলি? তাই আমি আমাকে বললাম, আম্মা তো কথা না বলে তুমি তার কাপড়টা চেঞ্জ করে দিত, আর তুমি কাপড় নিয়ে আসছো? আম্মা বললো কি যে, হ্যাঁ কাপড় নিয়ে আসছি, কিন্তু কিসের জন্য আনতে বলছিলি এবার বুঝতে পারছি। তো আমার যে কাপড় ছিল, সেই কাপড় হচ্ছে গিয়ে তার ওই মেয়েটার পরাইলো। তো আমার একটা শাড়ি আর ব্লাউজ নিয়ে আসছে, তো সেই শাড়ি আর ব্লাউজ হচ্ছে গিয়ে তাকে পরাই দিছে। তো পরাই দেওয়ার পর তাকে যে বিছানা থাকে, আমার যে খাট আছে, খাট তো আমার বাড়িতে একটাই ঘরে, তো সেই খাটের উপর শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার পরে বললো কি যে ও হয়তো ভিজেছে আর আঘাত পেয়েছে অনেকটা। তো সেই আঘাতের অংশটা আমি আর আম্মা মিলে পরিষ্কার করলাম, হাতে, কপালে, তারপরে আরও পেটের এই সাইডে একটু আঘাত পেয়েছিল, সেটা আম্মা পরিষ্কার করে দিল। তো পরিষ্কার করে দেওয়ার পর বললো কি যে কালকে সকালে হলে জ্ঞান ফিরে আসবে। তো আমি মনে করছি যে হয়তো শরীর গরম, কিন্তু জ্বর যে হতে পারে সেটা আম্মা এসব বলছে। তো আম্মা বলছে কিছু তোর মতো মদনন্ত এগুলো বলবেই, দেখি মেয়েটার জ্ঞান আসে কিনা, আজকে আমি এখানে থাকি ওর সঙ্গে। তো তারপর আম্মা বলে গেছে, ঠিক আছে তুমি এখানে থাকো আজকে, দেখো যদি জ্ঞান ফিরিতে পারো। তো মেয়েটা হচ্ছে কি তখন একটু একটু করে তাকাচ্ছে। তো আম্মাকে দেখছে, দেখে সে চুপচাপ একটু গাল নাড়ালো। তো মেয়েটাকে দেখতে একদম পুতুলের মতো, এরকম মেয়ে আমি তো অন্তত পক্ষে কোথাও দেখিনি কখনো। তো পুতুলের মতো একটা মেয়ে, সে গাল নাড়াচ্ছে। তো মনে হচ্ছে যে পানি খাবে এরকম। তো আম্মা তাকে 3-4 চামচ পানি খাওয়াই দিল। তো পানি খাওয়ানোর পরে তখন তো তার শরীর অনেকটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। তো আমি তখন আমার কাপড় চোপড় চেঞ্জ করে, গোসল টোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে আমি বারান্দায় তখন পাটি বিছিয়ে শুয়ে পড়লাম, কারণ আমার তখন ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো আম্মা হচ্ছে কি ভেতরে মেয়েটাকে নিয়ে কী করছে জানি না। তো সকালবেলা উঠে দেখি আম্মা হচ্ছে গিয়ে শুয়ে আছে, আর মেয়েটা হচ্ছে উঠে বসে আছে। তো বসে কি করবে কিছু বুঝতে পারছে না। তো আমি এমনিতে আমার যখনই ঘুমাই, সকাল সকাল ঘুম ভেঙে যায়, 5টা-6টার দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তো মেয়েটা তখন আমার দিকে টেরে টেরে তাকিয়ে আছে। মেয়েটার চোখ দুটো এত সুন্দর যে তার চোখের দিকে না তাকালে কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর চোখ কারো হতে পারে। তো সেই চোখ দুটোর দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়েই রইলাম। তো মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। তো আম্মাকে আমি ডাক দিলাম যে, আম্মা ওঠো ওঠো। তো আম্মা তখন উঠলো, উঠে দেখলো কিছু মেয়েটা পাশে বসে আছে। তো বসে থাকা দেখেই আম্মা তখন একটু ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে সে বললো কি যে, ওহ এটা ওই মেয়ে। তো আম্মা তখন বললো যে, এই মেয়ে তোমার নাম কি? তো মেয়েটা তখন কোনো কথা বলছিল না, বারবার শুধুমাত্র আমার দিকে আর আমার আম্মার দিকে তাকাচ্ছিল। বললো কিছু তোমার নাম কি? তো মেয়েটা তখন বলল যে, আমার নাম মেহেক। তো এই কথা বলতেই আম্মা বললো কি যে, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। তা মেহেক, তুমি ঝড় বৃষ্টিটাতে বাইরে কি করছিলে বলো তো? তো মেয়েটা তখন বলল যে, আসলে আমি ওইদিক দিয়ে যাচ্ছিলাম,
তখন হচ্ছে গিয়ে একটু আঘাত পেয়েছি আর কি। তো মেয়েটা তখন চুপচাপ করে এই দুটো কথাই বললে, পরে আর কোনো কথা বললো না। আম্মা বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু কোনো প্রশ্ন উত্তর দিল না, শুধু ড্যাপ ড্যাপ করে এদিক ওদিকে তাকিয়ে রইলো। তা আম্মা তখন বললো কি যে রান্নাবান্না তো করতে হবে, আমি যাই তাহলে, হ্যাঁ গিয়ে রান্নাবান্না করি। আর ওর জ্বরটা মনে কমছে, তাই বলে তার কপালে হাত দিল। তো তার কপালে হাত দিয়ে দেখলো তখনও তার শরীর গরম। তো আম্মা বললো কি যে তোমার কি খারাপ লাগতেছে, শরীরে জ্বর? তো মেয়েটা বললো যে না, খারাপ লাগতেছে না, ঠিকঠাক আছি আমি। তো একটা ওষুধ দিয়ে গেল, বললো কি যে ওষুধটা খাও। তো আমি তখন পাশে বসলাম, বসে বললাম কি যে আপনি কে, এবং ওই দিন রাত্রেবেলা এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি ওখানে কী করতেছিলেন? তো মেয়েটা তখন বললো যে আমি আসলে হারিয়ে গিয়েছি, আর ওদিক দিয়ে যাওয়ার পথে আমি আসলে আমার বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। এই কারণেই মূলত যাওয়ার সময় আমি বিপদে পড়ে ওইখানে কীভাবে আমি পড়ে গিয়েছি আমি জানি না, তবে মনে হয়েছে কোনো কিছুর সাথে আঘাত খেয়েছি। সেটা কোনো কী আমি জানি না, কারণ উপরে তো ওরকম কোনো কিছু আঘাত খাওয়ার মতো কিছু নেই। কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে আমি এখানে পড়ে গিয়েছি। তারপর থেকে আমার আর কিছু মনে পড়ছে না, আমি এখন কোথায় আছি, কী করছি, বা আমার বাড়ি কোথায়, এগুলো মনে করতে পারছি না। তো আমি তখন বললাম যে এ তো আসলে খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম, মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি এখানে থাকুন, যতদিন ইচ্ছা ততদিন থাকুন, আপনি আগে সুস্থ হন, তারপর না হয় আপনার বাড়ি খোঁজা যাবে, আমার বাড়ি খুঁজে আপনাকে আমরা দিয়ে আসবো, ঠিক আছে? তো আমি আম্মাকে বললাম, আম্মা শোনো, এমনিতেই তো আমার ভাইরা আমাদের দেখতে পারে না, পাড়া প্রতিবেশী সকলে কীরকম জানো। আম্মা তখন হচ্ছে রান্না করতেছিল। তো আমি তখন মেয়েটাকে বললাম যে তুমি আপনি শুয়ে থাকেন এখানে, হ্যাঁ আপনি বিশ্রাম করেন। মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। তো সে শুয়ে পড়লো। তো আমি তখন আমার কাছে এসে বললাম, আম্মা তুমি তো জানোই যে এই সব এলাকার লোক কীরকম। মেয়েটার কথা কিছু বললো না, হ্যাঁ ও আমার ঘরে এরকমভাবে থাক, আর ও তোর বাইরে টাইরে বের হচ্ছে না, আর আমার ওই তলাটা কেউ যায় না, তো বাড়ির পেছন সাইডে তো কেউই যায় না। তো সেই হিসাবে ওইরকমই থাকুক, তুমি জাস্ট খালি করে খাবার দিয়ে এসো, হ্যাঁ আমি তো সবসময় থাকবো না বাড়িতে, তুমি শুধু করে খাবার দিয়ে এসো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। রাত সকাল তখন 9টা-10টা বাজে। তো তখন আম্মা হচ্ছে আমাদেরকে খাবারটা দিয়ে গেল। তো দুইজনকে খাবার দিয়ে গেল। তো আমি ঘরের ভিতরে গিয়ে তখন মেয়েটাকে বললাম যে আপনি এই নেন, খাবার খেয়ে নেন। তো মেয়েটা আসলে তখন আমরা যে খাবার খাই সেগুলোর দিকে বারবার তাকাচ্ছিল, আর আমার চেহারার দিকে তাকাচ্ছিল। তা আমরা বারান্দায় বসেছিলাম, তা আমি তো খাওয়া শুরু করেছি। তো মেয়েটা যে তরকারি রান্না করেছিল সেই তরকারির দিকে হাতও বাড়ালো না, কিন্তু যে ভাতের বলটা ছিল সেই ভাতের গামলাটা নিয়ে সে শুধু ভাত খেতে লাগলো। মানে ভাত তরকারি খাচ্ছিল না, শুধু ভাত খাচ্ছিল। তো সেই ভাতের গামলাটা নিয়ে শুধু ভাত সে সম্পূর্ণটা খেয়ে ফেললো। তো আমি তখন খাওয়া শুরু করিনি, মাত্র কয়েকটা উঠেছি প্লেটে। তো আমি দেখলাম যে মেয়েটা খাওয়া দাওয়া শেষ করে পানি খেয়ে চুপচাপ বসে রইল। তো ওর খাওয়ার স্টাইল যে এরকম হতে পারে সেটাও আমার আসলে বিশ্বাস ছিল না, যে খুবই অন্যরকমভাবে খাচ্ছিল বাচ্চাদের মতো। তো আমি তখন বললাম, ক্ষুধা কি বেশি লেগেছে? মেয়েটা বললো কি যে হ্যাঁ একটু বেশি ক্ষুধা লেগেছিল, সব খেয়ে ফেলেছে, আপনি তো কিছু খেতে পারছেন না। তো আমি বললাম ব্যাপার না, তুমি খাও, আমি আমার খাওয়া হয়ে গিয়েছে। তো মেয়েটি তখন বললো যে আচ্ছা ঠিক আছে। আমি অটো নিয়ে বের হওয়ার আগে মেহেককে বললাম, আচ্ছা মেহেক, আমি তোমাকে তুমি করে বলি, হ্যাঁ শোনো, তুমি হচ্ছে গিয়ে ঘর থেকে বাইরে বের হয় না, ঠিক আছে? আসলে আমাকে কেউ দেখতে পারে না, তো যদি তোমাকে দেখে যে তুমি এখানে ঘোরাফেরা করছো তাহলে সকলে আসলে খারাপ মনে করবে, ঠিক আছে? তুমি কাউকে দেখা দিও না, ঘরের ভিতরে থেকো, হ্যাঁ? আর ঘরে আমি তালা মারছি না আজকে, ঘর খোলা থাকলো, কেউ যদি আসে কোনো সাড়া দিও না, হ্যাঁ? তো তখন আমি অটোটা নিয়ে বের হয়ে পড়লাম, আর মেহেককে হচ্ছে ঘরের ভিতরে রেখে গেলাম। ও শুধু মাথা নাড়লো, জি আচ্ছা ঠিক আছে, মাথা নাড়লো। আর বললাম যে দুপুরের খাবার আম্মা দিয়ে যাবে। তো মেহেক তখন মাথা নেড়ে আবার আমাকে ইশারা দিল। তো আমি তখন অটো নিয়ে বের হয়ে গেলাম। তো মেয়েটা এত সুন্দর এবং মিষ্টি ছিল যে তার চেহারার কথা কেউ ভুলতে পারবে, এটা অস্বাভাবিক বিষয়। তো আমিও তার চেহারার কথা তেমন ভুলতে পারছিলাম না। খুবই অন্যরকম একটা মেয়ে, যা কিনা আমার কাছে এত পরিমাণ অবাক করেছে মেয়েটার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা। তো আমি তখন তাকে সে কথা বলে যখন, সেটাও একটা অন্যরকম মায়া সৃষ্টি করে মনের ভিতরে। তো আমি তো অটো নিয়ে সারাদিন ঘোরাঘুরি করছি, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, কিন্তু আমার কেন যেন বারবার মেহেকের কথা মনে হচ্ছে যে ও বাড়িতে একা রয়েছে, কেউ যদি দেখে ফেলে তো নানান কাণ্ড ঘটাবে, বাজে একটা কাহিনী ঘটে যাবে। তো আম্মা কি ঠিকঠাক মতো খাবার দিচ্ছে কি না, এইসব জিনিসগুলো আমার শুধুমাত্র লাইনে গেলে মনে পড়তো। তো আমি ওই দিনকে দুপুর পর চলে আসলাম বাড়িতে, কারণ এমনিতে শরীর খারাপ লাগছিল, রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয়নি, এর আগে বৃষ্টিতে ভিজেছি রাত্রেবেলা। তো তখন শরীরটা একটু ম্যাচ করছিল। তো সেটা মনে করে আমি 3টার পরে আমি বাড়িতে চলে আসলাম।
বিশেষ করে হচ্ছে মেহেকের চিন্তা হচ্ছিল যে কেউ যদি দেখে ফেলে। তো আমি তখন ঘরে আসলাম, ঘরে এসে তখন হচ্ছে অটোটা প্লেস করলাম। প্লেস করার পরে দেখি মেহেক উঠানে দাঁড়ায় আছে, দাঁড়ায় আকাশের দিকে তাকায় কোনো কিছু একটা করতেছে। তো আমি তখন মেহেকে বললাম, ওর হাতটাই ধরে ফেললাম, ধরে পাশে নিয়ে আসলাম। পাশে নিয়ে এসে বললাম, ওর হাত অতি নরম, ওর হাত তো এর আগে জাস্ট তোলার সময় ধরেছি, কিন্তু এখন ওর হাত অনেকটা স্বাভাবিক লাগছে, মানে এতটা গরম লাগছে না। তো তখন আমি ওকে বললাম যে, তুমি এখানে কি করছো? তোমাকে বলেছি না যে তুমি ঘরের ভিতরে থাকবে? তো ও বললো যে ঘরের ভিতরে ভালো লাগছিল না, আর আপনি চিন্তা করবেন না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনি একদমই চিন্তা করবেন না। তো আমি বললাম, তোমাকে দেখতে পাচ্ছে না মানে এখন এখানে কেউ নেই বলে দেখতে পাচ্ছে না, আর যদি দেখে ফেলে? তখন মেঘ বলল যে না, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আর আমাকে কেউ দেখতেও পাবে না। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটা হলেই ভালো, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তো তারপর মেহেককে আমি ভিতরে নিয়ে গেলাম, ঘরের ভিতরে। তো বললাম যে এই নাও, তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। বাজার থেকে আসার সময় ওর জন্য কিছু ভাজা পোড়া জিনিস নিয়ে এসেছিলাম, পেঁয়াজু, তারপর আলুর চপ, সিঙ্গাড়া, এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো ও জিনিসটা হাতে নিল, হাতে নিয়ে হচ্ছে প্রথমে নাকের কাছে নিয়ে একটু শুকলো। তো শোকার স্টাইলটা বেশ অদ্ভুত, আমরা শুকলে হালকা আস্তে করে সফটলি শুকি। তো ও আসলে খুবই উদ্ঘটভাবে শুকছিল, এরকমভাবে শুকছিল। তো তখন আসলে আমি কি করব না বুঝতে পেরে বললাম, কিছু বাচ্চাদের মতো এরকম শুকছো কিসের জন্য? ও তখন সিঙ্গাড়াতে একটা কামড় দিল। তো কামড় দেওয়ার পরে সিঙ্গাড়াটা খেয়ে ওগুলো কি যে ভালো ভালো খেতে। তা বললাম, কখনো এটাকে সিঙ্গাড়া খাওয়ানি? ওগুলো কি যে না, এটার নাম কি সিঙ্গাড়া? তা বললাম জি সিঙ্গাড়া, ওই যে দেখো আলুর চপ আছে, পেঁয়াজও আছে, এগুলো খেয়ে দেখো। তো ও আলুর চপ খেলো না, ওটাকে এরকমভাবে রেখে দিল, কিন্তু পেঁয়াজু যে জিনিসটা ছিল সেই পেঁয়াজুটা ও খেতে লাগলো, এবং সিঙ্গাড়া থেকে পেঁয়াজুটা বেশি পছন্দ করলো। তো ও হচ্ছে গিয়ে পেঁয়াজুটা বেশি খেত। তো বললো কি যে এটা খুব ভালো খেতে। তাই বললাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমার জন্য প্রত্যেকদিন নিয়ে আসবো। আর খাবার খেয়েছো দুপুরবেলা? তখন বললো কি যে আম্মা আসলে গিয়ে খাবার যা দিয়ে গিয়েছে এগুলো আমি খেতে পারছি না। তো আমি দেখলাম কি যে ভাত একদমই অল্প দিয়ে গিয়েছে, এবং সে ভাত মানে একজনের জন্য যথেষ্ট না। তো আম্মাকে বললাম, এত কম খাবার দিয়ে গেছে কিসের জন্য, আর আমার খাবার কই? তো আম্মা বললো কি যে খাবার তো দুইজনেরই দিয়ে আসছি। তো আমি মেয়েকে বললাম যে খাবার তো দিয়ে গেছে। তো মেঘ বললাম, আমি সব খেয়ে ফেলেছি, আমি শুধু ওই সাদাটা জিনিসটা খেয়ে ফেলেছি, এটা খুব ভালো খেতে, আর তরকারি খাইনি। তা বললাম আচ্ছা ঠিক আছে। আমি আম্মার কাছে গিয়ে বললাম, আম্মা এক বাটি ভাত দাও তো। আম্মা বললো কি যে একটু কিনা তোর ভাত দিয়ে আসলাম। তাহলে ওইটা মেহেক সব খেয়ে ফেলছে, আর খালি ভাত দাও, তরকারি দেওয়া লাগবে না। তো তারপর আমার কাছে ভাত নিয়ে এসে আমি খাইলাম। খাওয়ার পর আমি তো ঘুমাইছি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তখন, সকাল রাত্রে বেলা ঠিক মতো ঘুম হয়নি। তো ঘুম থেকে উঠে আমি সন্ধ্যার দিকে দেখি মেহেক চেয়ারের উপর চুপচাপ বসে আছে, এবং মেহেকের গায়ে তখনও জ্বলজ্বল করে আলো জ্বলছে। এরকম আলোকিত বস্তু আসলে খুবই কম দেখেছি আমি, মানে দেখিনি বলতে গেলে। এরকম কারোর গায়ে যেরকম জ্বলজ্বল করে আলো জ্বলতে পারে, সেটা আসলে অস্বাভাবিক বিষয়। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমি ভয় সরে গিয়ে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার মেহেক, তোমার গায়ে এরকম আলো জ্বলছে কিসের জন্য? মেহেক তখন বললো, মাঝে মধ্যে জ্বলে, আপনি চিন্তা করবেন না। তো ওই মুহূর্তে তার গায়ের আলো নিভে গেল, এবং আমি গিয়ে বাতিটা অন করলাম। লাইটটা অন করতে দেখলাম মানে এত সুন্দর মেয়ে সে, যে তার দিকে তাকালে যেন চোখ ঝলসে যাবে, এরকম একটা অবস্থা, এরকম আলোকিত মনে হচ্ছিল। বিশেষ করে রাত্রেবেলা কেন যেন মেহেকের রূপ অন্যরকমভাবে খুলে যায়, সেটাই আমার মনে হতো আর কি সবসময়। তো ওই রাত্রেবেলা আমি বললাম কি যে তুমি এরকমভাবে জেগে আছো কিসের জন্য? তো তখন বললো, তো আমি দিনের বেলা সারাদিনই ঘুমিয়েছি, তো রাত্রেবেলা জেগে থাকবো না তো কী করবো? আমরা তো এরকমই করি, দিনে ঘুমাই, রাত্রে জেগে থাকি। তো ওর কথাবার্তাগুলো ছিল খুব অদ্ভুত। আমি ওকে বললাম যে রাত্রে জেগে থাকো, দিনে ঘুমাও, এটার মানে কি? তুমি কি নাইট ডিউটি করো নাকি? তো তখন বললো যে আমরা এরকমই, আমরা রাত্রেবেলা জেগে থাকি। তো তাই বলে আমি তার ওই বিছানায় শোবো না, কারণ হচ্ছে ওইটা ওকে দিয়েছি। আমার নিজের বিছানায় তারা আমি শুতে পারবো না, বারান্দায় পার্টি করে শুবো, আর ওকে ওখানে শুতে দিব। তো রাত্রেবেলা ও তখন বললো যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন, আজকে সারাদিনই এখানে, আমি আসলে বাইরে যাইনি। তো আমি বললাম কি যে এত রাত্রেবেলা কোথায় যাবেন আপনি? তো মেহেক বললো যে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব, আপনাদের এখানটা কি ভালো জায়গা নেই? তা আমি বললাম আছে। তো তখন 8:30 হবে, আমি অটো নিয়ে বের হলাম। আম্মাকে বললাম, আম্মা তুমি খাবারটা বাইরে বেরো রেখো, আমাদের আসতে একটু দেরি হবে। তো আমার মেজো ভাই তখন বললো, আমাদের মানে সাথে কি আছে? তাই আমি বললাম কেউ না। তো তাই বলে আমার মেজো ভাই হচ্ছে এগিয়ে আসলো। তো অটোর ভিতরে তখন আলো জ্বলছিল, আমি আলোটা নিভিয়ে দিলাম, আর সামনের অটোটার সামনের যেগুলো লাইট জ্বলছিল সব আলোটা নিভিয়ে দিলাম। তো মেজো ভাই এসে বললো কি যে এত রাত্রেবেলা কই যাচ্ছিস এখন? তো আমি বললাম, একটা ট্রিপ আছে, ট্রিপে যাচ্ছি। আমি পর্দা নামাই দিয়েছিলাম। তো পর্দা নামাই দেওয়ার পরে মেজো ভাই বললো কি যে ভিতরে কে?
আমি বললাম কই কেউ না তো। তাই বলে আমার মেজো ভাবি আর হচ্ছে গিয়ে তার ছেলে আগে আসলো। আগে আসা আমার মেজো ভাই তখন পর্দাটা সরাইতে গেলাম, বললাম কিছু না পর্দা সরানো লাগবে না। তো পর্দা তখন সরাই ফেললো তারা, সরাই বাইরে ওইদিকে পিছনের সিটে 2-3 বার নজর বললো, বলার পর বললো কি যে এত রাত্রেবেলা বাইরে যাস না, এমনিতেই দিনকাল ভালো না, এখানেই থাক, তাড়াতাড়ি চলে আসিস, ঠিক আছে। তো আমি একটা জিনিস ভেবে অবাক হলাম যে আমার মেজো ভাই মেহেকের দিকে তাকাইলো, মেহেকও তার দিকে তাকাইলো, কিন্তু কোনো কিছু বললো না। আর মেজো ভাবিকেও বললো না। মেজো ভাবি এরকম বসে থাকার লোক না যে সে কোনো কাউকে দেখে, তো আমার একটা মেয়ে এরকম সুন্দরী একটা মেয়েকে দেখে কোনো কিছু বলবে না। তো আমার তখন একটু খটকা লাগলো। আমি তখন বাইরে আসলাম, বাইরে এসে বললাম কি যে আমার মেজো ভাবি তোমাকে দেখে কিছু বললো না কিসের জন্য, তার তো বলা উচিত ছিল। তো মেহিক তখন বলল সে কি আমাকে দেখেছে নাকি যে বলবে। আমি বললাম কি যে কেন দেখবে না কেন, আমি দেখলাম যে সে উকি মেরে দেখলো। মেহিক বললো কি যে না সে আমাকে দেখেনি। তখন মেজো ভাবি দেখলে ঠিকই কিছু বলতো, কারণ এই 2 দিনে তখন মেজো ভাবিকে আমি চিনে ফেলেছি যে সে কিরকম লোক। তো আমি তখন একটু রেগে গিয়ে বললাম কী ব্যাপার, তুমি আমাদের উঠানে এসেছিলে, মেজো ভাবি কিরকম সেটাও দেখেছো? মেহিক বলল হ্যাঁ, না দেখার কি আছে, আমি তোমাদের সম্পূর্ণ বাড়ি ঘুরেছি এবং সব কিছু দেখেছি। তাই বললাম তোমাকে কেউ দেখেনি, এই জন্যই মনে হয় মেজো ভাবি আজকে কোনো প্রশ্ন করেনি। তুমি দেখতেছো না যে কী বিপদে আছে আমি, তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে এমনিতেই কেলেঙ্কারি করবে, এমনিতে আমার রেপুটেশন ভালো না। তো মেঘ তখন বললো আমাকে কেউ দেখতে পায়নি, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। তাই বললাম শুধু একটা কথাই বলবো, তোমাকে কেউ দেখতে পায়নি, দেখতে পাইনি মানে কি? তো এই কথা বলার পর মেঘ একটু মন খারাপ করলো। তো ওর মন খারাপ দেখে আমার একটু মন খারাপ হলো। তো তখন বললো যে আপনি এরকম জনমানব জায়গায় নিয়ে এসেছেন কিসের জন্য? আমি এখানে যাব না, আমাকে একটু শুনশান ফাঁকা জায়গায় নিয়ে চলেন, সেই জায়গায় নিয়ে চলেন যে জায়গা থেকে আমাকে নিয়ে এসেছিলেন। তাই বললাম ওই দিকটায় যাবা? তো মেঘ বললো যে হ্যাঁ। তো যাওয়ার সময় বাজার থেকে আর কিছু পেঁয়াজও কিনে দিলাম ওকে। তো সেগুলো মজা করে খাচ্ছে, পিছনে বসে কটকট করে খাচ্ছে। তো বেশ খানিকক্ষণ অটো চালানোর পর আমি সেখানে চলে গেলাম। তো যাওয়ার পর সেই বটগাছটা নিচে দাঁড়িয়ে আছি, মেঘ ওইখান থেকে বের হলো। তো অন্ধকারে গেলে মেঘের শরীর থেকে কেমন যেন একটা আলো আলো বের হতো। তো যদিও আশেপাশে একটু আলো ছিল, আকাশে হাফ জ্যোৎস্না ছিল, তাতে তার শরীর দেখা যাচ্ছিল, কিন্তু কেন যেন ওর শরীরের ভিতরে একটি বেশি আলোকিত বস্তু আলো জ্বলে বা অন্যরকম ভাবে জ্বলজ্বল করে, যেটা দেখে আমার আসলে অন্যরকম লাগে, খুবই অদ্ভুত লাগে। তো এরকম করে মেঘ ওইখানে ঘুরলো ফিরলো, সে আমাকে বললো যে জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে, একা একা রাত্রেবেলা ঘুরতে খুব ভালো লাগে। তো এইসব কিছু আমাকে বললো। তো আসার পথে মেঘ আমাকে বললো যে আপনি খুব ভালো ভালো মানুষ। তো আমি বললাম যে ভালো মানুষের কি দেখলে, আমি তো ভালো মানুষের কিছু করিনি। তো তখন সে বললো এই যে আমি ঝড় বৃষ্টির কবলে পড়েছিলাম, আমাকে এরকমভাবে আশ্রয় দিয়েছেন, এটা ভালো মানুষই না? আপনাকে আসলেই বেশ ভালো লাগার মতো একজন মানুষ আপনি, এবং এরকম মানুষ যে পৃথিবীতে হয় সেটা আমি জানতাম না। আর আমি সবসময় আমার আব্বা আমার কাছ থেকে শুনেছি যে মানুষ নাকি খারাপ হয়। তো আপনি তো মানুষটা ভালো, আব্বা আমা কি তাহলে ভুল বলে? তো আমি অনেকটা হাসলাম, হেসে বললাম যে না না না, তোমার আব্বা মা ভুল বলে না, তিনি ভালোই বলেন। আসলে এই পৃথিবীতে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাই বেশি। আর খারাপ মানুষগুলোর হাতে যদি তুমি পড়তে তাহলে হয়তো তুমি আস্ত থাকতে না, তোমাকে হয়তো ধরে নিয়ে গিয়ে তোমার সঙ্গে খারাপ কোনো কিছু করতো। তো তখন মেহেক বললো খারাপ কোনো কিছু মানে? এমন তোমার সাথে কিছু ভাবতে হবে না, তুমি চলো, অনেক ভেবে ফেলেছো, বাসায় চলো, অনেক রাত হয়েছে, রাত তখন প্রায় 2টা হবে। তো মেহেক আমাকে এদিকে ওইদিকে সেদিকে খালি ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে। তো ওর সঙ্গে ঘুরতে আমার এত পরিমাণ ভালো লাগতো যে ও যেখানে নিয়ে যেতে বলতো আমাকে সেখানে নিয়ে যেতাম। ওকে ওকে আমি সবসময় নিজের কাছাকাছি করে রাখতাম, সবসময় আমার আশেপাশে থাকতো। রাত্রবেলা দেখা যেত কিছু, ও তো ঘুমাতো না, ও না ঘুমিয়ে আমাকেও একদম না ঘুমানোর পেশেন্ট বানিয়ে ফেলেছিল ওরকমভাবে। রাত্রের সঙ্গে গল্প করতাম। তো এরকম করে প্রায় সপ্তাহ দিয়ে কেটে গিয়েছে। তো মা আমাকে বলে কি যে এরকম একটা যুবতী মেয়েকে নিয়ে তুই ঘরে এরকম থাকছিস, আমার তো ওকে তোর সঙ্গে বিয়ে দিতে পারলে ভালো লাগতো, মেয়েটা খারাপ না, মেয়েটা বেশ সুন্দরী আছে, তাছাড়া ওর বাড়ি কোথায় সেটা মনে করতে পারছে না। তাই বললাম মা তুমি কি খেপেছো, ওর বাড়ি কোথায়, আর ও আমার সঙ্গে আছে বলে কি ওকে বিয়ে করতে হবে? আর আমরা কি এক ঘরে থাকি নাকি? ও ঘরের ভিতরে থাকে, আমি বারান্দায় থাকি, আর তুমি তো দেখোই যে তো আমি কিরকম তুমি জানো না? তো সে তো ওকে তো এখন পর্যন্ত কেউ দেখেনি, তাই না? যদি দেখে সেই সময় কোনো না কোনো কিছু একটা করা যাবে, এইসব নিয়ে এখনো ভেবো না তো। তো মা বলতেছে যে এরকম সুন্দরী মেয়ে আর কোথায় পাবি তুই, কত ভালো একটা মেয়ে। সেদিনকে ও প্রায় দিন আমাকে রান্নায় সাহায্য করে এখানে এসে, আর আমার সঙ্গে সবসময় থাকে, আমার সঙ্গে গল্প করে। আর তুই যখন থাকিস না দিনের বেলা, তো ও তখন আমার কাছে চলে আসে সন্ধ্যার পর পর বা বিকেলবেলা আমার কাছে এসে গল্প করে, বসে থাকে। তো ও তো কত ভালো মেয়ে, দেখ আমাকে সাহায্য করে।
তো এরকম অন্য কোনো বউ আছে যে এরকম আমাকে হেল্প করে, আমার মন বোঝে, বা আমাকে এরকমভাবে আদর যত্ন করে? আমার মাথায় চুল দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছিল, আমি শিখিয়ে দিয়েছি, তারপর সমস্ত কিছু করে দেয়। তো এই কথা শোনার পর আমি খানিকটা রেগে গেলাম। বললাম কি যে, মা তোমাকে বলছি না যে ওকে এরকমভাবে খোলামেলাভাবে বাইরে বের হতে দিব না? তো তুমি এরকমভাবে বাইরে বের হতে দিছো কিসের জন্য? আর কেউ জিজ্ঞেস করেনি দেখে? তো মা তখন বলল, না, ওকে দেখি না কেউ কিছু বলে না, শুধুমাত্র ওর দিকে একটু তাকায়, তাকায় চুপচাপ থাকে, আর কোনো কিছু বলে না। আর ও তখন তার দিকে তাকানোর পরে আর কোনো কিছু এ বলে না, ও বলে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত ওকে অনেকেই রেখেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি যে মেয়েটা কে। কেউ জিজ্ঞেস করেনি। যে পাড়ার মেয়েরা আসে মাঝে মধ্যে বিকেলবেলা হাঁটতে, গল্প করতে, তো কেউ না ওর ব্যাপারে জিজ্ঞেস করে না যে ও কে। তো এটা যে অবাক করার মতো বিষয় না? আর ও সবসময় আমাকে বলে যে, আম্মা আপনি চিন্তা করবেন না, আমাকে কেউ দেখতে পাবে না। তো এই কথাই শুধুমাত্র বলে আর কি। তো তারপর আর কি, যাই হোক, ওইসব কথা বাদ দে, কেউ দেখতে পাক আর না পাক, আমি ওকে পছন্দ করছি, তোর সাথে বিয়ে দিব, মানে তোর সাথে বিয়ে দিব। দেখ, তুই কি চিন্তা কর, আর এরকমভাবে যুবতী মেয়েরে নিয়ে তুই ঘরে থাকতেছিস, বিষয়টা কি ভালো দেখাচ্ছে? তা আম্মাকে বললাম যে, আম্মা ঠিক আছে, কিন্তু ওর অনুমতিও তো লাগবে, তুমি চিন্তা করলেই তো হবে না, তাই না? আর ও আমাকে বিয়ে করবে না করবে, কত সুন্দরী একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বড়লোক ঘরের মেয়ে, আমার মতো একটা অটো চালককে বিয়ে করবে? কখনোই বিয়ে করবে না। তুমি যে কি বলো না। তো আম্মা তখন বললো কি যে, আচ্ছা ঠিক আছে, দেখ, ওর কাছে অনুমতি নিয়ে দেখ, আমি জিজ্ঞেস করবো না। বললাম, আম্মা তুমি এরকম কোনো কিছু জিজ্ঞেস করবো না ওর কাছে, আর ও যদি নিজে থেকে চায় তাহলে সেটা আলাদা বিষয়। তো আম্মা বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ওর বাড়িতে দিয়াই, এরকমভাবে থাকা যাবে না, এটা ভালো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি ওর বাড়িটা খুঁজে পাইলে আমি দেখি আজকে রাত্রে জিজ্ঞেস করবো যে ওর বাড়ি কোথায়। তো রাত তখন 1টার কাছাকাছি হবে। আমি আমাদের বাড়ির পাশে একটা মাচালি আছে, সেই মাচালির উপর গরম লাগলে প্রায় বসে থাকতাম। তো কারেন্ট ছিল না, আর এমনিতেও তো রাত্রেবেলা ঘুমাতো না, আর বারান্দায় হচ্ছে গিয়ে ফ্যান ছিল না। ঘরের ভিতরে ফ্যান ছিল, বারান্দায় ফ্যান ছিল না। তো আমি বারান্দায় বাইরে থেকে বাতাস আসতো ভিটা থেকে, তো বাতাসের আমার হয়ে যেত। তো আমি তখন হচ্ছে গিয়ে, ও দেখলো যে গরমে একদম ঘেমে গোসল করে ফেলেছি। তো গরমের চোটে আমি বাইরে মাচালির উপর এসে বসে আছি, কারণ ওদিনকে প্রচণ্ড গরম ছিল, একটু বাতাস ছিল না। তো তখন আমার কাছে এসে বসলো। ওর গায়ের একটা আলাদা স্মেল আছে, আলাদা একটা ঘ্রাণ আছে। তো সেই ঘ্রাণটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা ও এখানে এসেছে। তো আমি তখন ওকে বললাম যে, তুমি এখানে? ও তখন বললো যে, তুমি যে এখানে এসে বসে আছো, তোমার গরম লাগছে তাই না? আমি বললাম যে, না, কই গরম লাগছে না তো, এমনিতে বসে আছি, ঘুম পাচ্ছে না তাই। মেহেক তখন বললো, তুমি আসলেই মিথ্যা কথা বলো, আমার কাছে অনেক মিথ্যা কথা বলেছো। এত মিথ্যা কথা কেন বলো তো? তুমি একদমই মিথ্যা কথা বলবো না, দেখো ঘেমে একদম কী অবস্থা হয়ে গিয়েছে। তাই বলে ও যে শাড়িটা পরেছে, তো সেই শাড়ির আঁচল দিয়ে আমাকে মুছে দিতে লাগলো। এই যে শাড়িটা পরেছে সেটার কাহিনী একটু ভিন্ন। সেটা হচ্ছে সপ্তাহখানিক আগে, মানে 5-6 দিন আগে, ও আমাকে হঠাৎ করে বলছে যে, আমার পরনের কাপড় নেই, আমি কি পরবো? আমি যে কাপড়টা পরে এসেছিলাম সেটা তো শুকিয়ে পড়েছি, কিন্তু আম্মা যে শাড়িটা দিয়েছে সেটাও পরি, কিন্তু পরনে তো কাপড় নেই, তাহলে আমি কি পরবো? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলবেলা নিয়ে যাবো তোমাকে, তুমি কি যা পছন্দ হয় নিজের পছন্দ মতো কিনো। তো আমার কাছে তো ওরকম টাকা পয়সা ছিল না, কিছু টাকা জমানো ছিল, সেখান থেকে কিছু টাকা নিলাম, কারণ কত টাকার কী জিনিস কিনে তা তো আর বলতে পারি না। তো ওকে নিয়ে আমি হচ্ছে গিয়ে বাজার পর্যন্ত গেলাম। তো এই বাজারে তো কেনা যাবে না, এই বাজার অনেকে আমাকে চেনে। তো তখন উপজেলা বাজারে গেলাম। উপজেলা বাজারে গিয়ে আমি তখন তাকে শাড়ি দেখলো বেশ কয়েকটা, কারণ আম্মার শাড়ি পরে পছন্দ হয়েছে। ও বলেছে, এটা কি এটা নাম কি? তো বললাম, এটার নাম শাড়ি। তো কয়েকটা শাড়ি কিনলো, তার মধ্যে গোলাপি রঙের একটা শাড়ি এত পছন্দ হয়েছে আমার, আমি ওকে বললাম যে তুমি এটা নাও। ও তখন বললো যে, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের এখানকার সুতোগুলো যেন কেমন, আমি কেমন যেন পরে আরাম পাই না, কিন্তু এই শাড়িটাতে অনেক আরাম পাচ্ছি, বেশ নরম, আর হচ্ছে পিছলা কাপড়, খুব ভালো লেগেছে আমার কাছে। তো তখন পছন্দ করে এটা নিল। তো সাথে করে আরও বেশ কিছু কসমেটিক্সও আমি কিনে দিলাম, ও কসমেটিক্সগুলো নিল। আর এগুলো নিয়ে তখন ও হচ্ছে কি ওই শাড়িটা পরে তখন আমার কাছে আসলো। রাত্রেবেলা ও শাড়ি পরতে পছন্দ করে, সাজতে গুজতে পছন্দ করে, তো সেজে গুজে ছিল। তো ওর চেহারা তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না অন্ধকারে, তবে আমি বুঝতে পারি ওর চেহারা সমস্ত কিছু। ও তখন আমাকে বসে আমার কপাল মুছে দিতে লাগলো। আমি তখন বললাম, কী করছো? তো শাড়িতে তখন ওর গায়ের ঘ্রাণ লেগে আছে। তো আমি তো এই কয়েকদিনে ওর প্রতি যে একটা অন্যরকম মোহমায়া চলে আসছে আমার, সেটা আমি বুঝতে পারছি। ও আমাকে যেরকমভাবে আদর যত্ন করছে, সবসময় আমাকে যত্ন করে, আমার জন্য সবসময় অপেক্ষা করে বসে থাকে। এই কয়েকদিনে প্রায় 2-3 সপ্তাহ হয়েছে আমাকে সব কিছুতে হেল্প করে,
আম্মাকে হেল্প করে। তো সব মিলিয়ে এরকম সুন্দরী একটা মেয়ে, এরকম কেয়ারিং একটা মেয়ে যে কিনা আমার কেয়ার করে, ইভেন আমার কাপড়-চোপড়ও নাকি ওই ধুয়ে দেয়, আম্মা নাকি এখন ধোয় না। তো এইটা দেখে তখন আমার আরও বেশি অবাক লাগলো যে আমার কাপড়-চোপড় যে ধুতে পারে সে তো আমার নকরাও নিতে পারবে আর আমার মতো গরিবকেও অ্যাকসেপ্ট করতে পারবে। তো আমি তো ওর সঙ্গে তখন ওকে বললাম যে, "তুমি এখান থেকে যাও। এখানে এরকমভাবে বসে থেকো না। কেউ দেখলে সমস্যা হবে।" তো ও তখন আমাকে বলল যে, "আমাকে কেউ দেখতে পাবে না। তুমি চিন্তা করো না।" তো তাই বলে ও আমার সঙ্গে সেখানে বসে বেশ খানিকক্ষণ গল্প করতে শুরু করলো। তো এরকম করে প্রায় প্রত্যেক দিনই ওর সঙ্গে আমার গল্প হতো রাত্রেবেলায় মাচালের উপর বসে, নিজের ঘরের ভিতরে বসে। প্রত্যেকদিন গল্প করতাম আমরা। ও ওর কাছে ওর পরিবারের কথা জিজ্ঞেস করলে ও বলতো যে ওর পরিবারে বাবা-মা আছে, ভাই-বোন সকলেই আছে। কিন্তু পরিবারের ঠিকানা কখনো বলতো না। বলতো কিছু আমার মনে নেই। তো আমি আসলে কেন বুঝতে পারছিলাম না যে ও এই কথা কেন বলছে, যে ওর মনে নেই বা ও কেন আমাকে এইসব কথা বলছে। মনে থাকবে না কিসের জন্য একজন মানুষের ঠিকানা বা ঘরবাড়ি। তো ততখানি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। আর ওর শরীরে যেসব ক্ষত ছিল সেগুলো শুকিয়ে এসেছে। কপালে কাটা দাগ ছিল, হাতে কাটা দাগ ছিল, কোমরে কাটা দাগ ছিল, সেগুলো শুকিয়ে এসেছে। একদিন তো এমন হয়েছে যে আমি ওকে বললাম যে বিকেলে এসে যে, "মেহেক তোমার কি কাটা দাগগুলো শুকিয়েছে?" তো ও তখন হাতে আর হচ্ছে কপালে আর এমনকি শাড়ি সরিয়ে কোমরেরটাও দেখাতে লাগলো। তো আমি বললাম, "কী করছো মেহেক? তোমার লজ্জা নেই নাকি?" তো মেহেক আসলে তখন আমাকে দেখে নিজে লজ্জা পেয়েছে কিনা জানি না, তবে আমি বেশ খানিকটা লজ্জা পেয়েছি। কারণ ওর পেট এত পরিমাণ ফর্সা, আমি জাস্ট কল্পনা করতে পারবো না এত পরিমাণ ফর্সা পেট আমি কখনো দেখিনি। তো আমি লজ্জা পেয়ে মূলত সরে গেলাম। তো আমার তখন ওকে মোটামুটি তো ভালোই লাগতো। প্রায় ২ মাস তো ততদিনে পার হয়ে গিয়েছে যে ২ মাস ও আমার এখানে আছে। তো ও সবসময় আমার যত্ন করতো, সবসময় আমাকে গুছিয়ে দিত। তো এর মাঝখানে আম্মা আমাকে অনেকবার বলেছে বিয়ের কথা যে, "তোরা বিয়ে করবি না?" তা আমি বললাম, "আম্মা তুমি মেহেককে কেন বারবার এটা জিজ্ঞেস করো যে ও আমাকে বিয়ে করবে কিনা? আর ওকে আমাকে পছন্দ হয় কিনা? এগুলো কেন জিজ্ঞেস করো মেহেককে? আমি তো জানি যে তুমি এগুলো জিজ্ঞেস করো, কারণ তুমি সারাদিন ওর সঙ্গে থাকো। তুমি জিজ্ঞেস করো ওকে এইসব কথা।" কিন্তু আশ্চর্য হচ্ছে এটা ভেবে যে আমার মেজো ভাবি, আমার সেজো ভাবি কেউ কিছু বলছে না ওকে দেখে। এটা আশ্চর্যজনক ঘটনা না? তো আম্মা বলে কি যে আমার কাছেও আশ্চর্য লাগছে। আসলে মেহেকের আচরণ আমার কাছে যেন কেমন লাগে। ও সবসময় উদ্ভট কথা বলে। ওকে কেউ দেখতে পায় না। কেউ কোনো প্রশ্নও করে না ওকে দেখে। এমনকি ও আম আসার পরে আমার রোগ একদম ভালো হয়ে গিয়েছে। আমি যেসব রোগে ভুগতাম, বাতের ব্যথা, তারপর হচ্ছে গিয়ে আমার সবসময় শরীরের ভিতর খারাপ লাগতো। এখন কোনো কিছুই খারাপ লাগে না। আমার শরীর একবার তো এমন হয়েছে যে ও আমাকে হচ্ছে গিয়ে একটা নীল শিশিতে একটা নীল জাতীয় পানি আমাকে খাইয়েছে। তো ওই পানি খাওয়ার পরে থেকে আমার শরীরের মধ্যে ব্যথা আর নাই। তো আমি বললাম, "আম্মা কী বলো? এই কথা তুমি তো আমাকে আগে বলো নাই।" তো আম্মা বলল যে, "আগে কীভাবে বলবো? আমার তো নিজেরই মনে ছিল না। দেখ মেহেক আসার পর থেকে আমি অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি। এত আনন্দিত আমি আগে কোনোদিন হইনি। আসলে অন্যান্য সকল বউর থেকে আমার মেহেক বউই খুব ভালো।" আমি বললাম, "আম্মা তুমি আবার বলতেছো ওকে? ও কি রাজি? তুমি ওকে কয়েকবার বলছো না বিয়ের কথা? আমাকে বিয়ের কথা বলছো না? ও কি রাজি হইছে বলো? ও রাজি হয় নাই তার মানে হচ্ছে আমাকে পছন্দ করে না বা আমাকে বিয়ে করতে চায় না। তারপরেও তুমি বারবার ওকে, আমি দেখি ওর বাসার ঠিকানা যদি আমি পাই তাহলে ওকে আমি বাসা পর্যন্ত দিয়ে আসবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে?" তো আম্মা তখন বলল, "আচ্ছা ঠিক আছে, আমি বলব না কিছু।" তা আম্মা তখন একটু রাগ করলো ওই রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমি তখন হচ্ছে গিয়ে ঘুমিয়ে আছি। মেহেকও ঘরের ভিতরে তো বসে আছে, আমি জানি যে ও বসে থাকে। তো আম রাত তখন প্রায় ২:৩০টার দিকে হবে। তো আমার তখন ঘুম পেয়ে গিয়েছে। ওই ২:৩০ পর্যন্ত ওর সঙ্গে গল্প করেছি। আসলে ওর সঙ্গে গল্প করতে, করতে যে কখন ওকে ভালোবেসে ফেলেছি সেটা আমি জানি না। কিন্তু ওর সঙ্গে থাকতে, গল্প করতে আমার কাছে খুব ভালো লাগতো। ওকে যে ভালোবাসি সেটা বলা তার গুরুত্বপূর্ণ না যে ওকে ভালোবাসি আমি। কিন্তু ওকে ভালোবাসি এটা সত্য কথা, একদম খাঁটি ভালোবাসা। এত পরিমাণ ভালোবাসা আমি অন্য কাউকে কোনোদিন দিয়েছি কিনা আমি জানি না। আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতে শুরু করলাম। ওর যত্ন, আত্তি যত কিছু করা লাগে, ওর প্রসাধনী, জামা কাপড় যেন একদম স্ত্রীর মতোই আমার ঘরে থাকছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে। তো সব মিলিয়ে যেন একজন স্ত্রীর মতোই আরকি, এরকমভাবে। তো ওই রাত্রেবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আচমকা ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে দেখলাম কি যে কয়েকজন লোক আমার বারান্দা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তো আমার বারান্দাতে তো গ্রিল আছে, গ্রিল দিয়ে তো ঘরের ভিতরে কেউ ঢোকার কথা না। তো ওই গ্রিল ভেদ করে কেউ ২-৩ জন লোক দৌড়ে চলে গেল আরকি। তো সেই ২-৩ জন লোক এমনভাবে গেল যে অনেকটা অস্বাভাবিক, মানুষের মতো দৌড় না। আ একটু উপরের দিকে উঠেই সে আচমকা গায়েব হয়ে গেল উঠানের উপরে গিয়েই। তো আমি তখন দেখলাম যে ঘরের দরজাটা হালকা করে চাপানো আরকি। তো আমি তখন ভেতরে গিয়ে দেখলাম যে মেহেক তখনও বসে আছে। তো আমি তখন বললাম, "মেহেক কেউ কি এসেছিল ঘরে?" মেহেক তখন বলল, "কই না তো, কেউ তো আসেনি।" তো আমি তখন মেহেককে বললাম যে, "আচ্ছা ঠিক আছে।"
তো এর পরের দিন আমি যখন অটো চালিয়ে বাসায় ফিরলাম দুপুরের দিকে, আমি খেয়াল করলাম মেহেক গোসল করে ঘরে আসছে। তো মেহেকের পরনে শুধুমাত্র একটা নিচে হলো একটা সায়া পড়া, আর উপরে হচ্ছে গামছা দিয়ে তার বুকটা পেঁচানো, আর তার পুরো শরীর দেখা যাচ্ছিল, পিঠ দেখা যাচ্ছিল। তো তখন আমি এত পরিমাণ লজ্জা পাই, মেহেক নিজেও একটু লজ্জা পেয়ে হচ্ছে গিয়ে এরকমভাবে ভিতরের দিকে যায়। তো আমি তখন বাইরে তাকিয়ে বলি যে তোমার কি হয়েছে, আসবো ভিতরে? মেহেক বললো হ্যাঁ আসো। তো ওই রাত্রেবেলা আমি ওই দিনকে ওকে দেখে আমার তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এত পরিমাণ আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম যে সন্ধ্যার পর আমি মেহেককে বললাম, আচ্ছা মেহেক, আমাকে তোমার কেমন লাগে? ও তখন বললো ভালো লাগে, আপনি বেশ ভালো একজন মানুষ। তা বললাম এগুলোর বাইরে আর কোনো কিছু ভালো লাগে না? তো মেহেক তখন বললো যে হ্যাঁ লাগে তো, আপনার সঙ্গে থাকতে ভালো লাগে, আপনার সঙ্গে ঘুরতে ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে, আপনি আসলে খুব ভালো একজন মানুষ, আপনাকে আমার খুব পছন্দ হয়। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে আসলে পছন্দ হয়, তুমি আমাকে পছন্দ করো? তো মেহেক তখন বললো যে হ্যাঁ আপনাকে তো পছন্দ করি, পছন্দ করার মতোই, আপনি খুব ভালো একটা মানুষ, আপনাকে আমার খুব ভালো লাগে। তো আমি তখন আনন্দ তো একদম অন্যরকম, আমি বুঝতে পেরেছি যে মেহেক আমাকে ভালোবাসে, কারণ ভালো না বাসলে কি এরকম কথা বলতে পারে না। সবসময় আমাকে এরকমভাবেই সে করতো, এরকমভাবে বলতো যে আচ্ছা ঠিক আছে, আপনি খুব ভালো একজন মানুষ, আপনাকে খুব ভালো লাগে। তো এই কথা শোনার পর আমার মনের ভিতরে এমন দোল খেলো যে প্রেমে পড়ার অনুভূতি কীরকম সেটা তো সকলেই জানেন। তাছাড়া এরকম একজন প্রেমিকা যে কিনা সবসময় আমার সঙ্গে থাকে, ঘরের ভিতরে থাকে, প্রেমিকা তো বাইরে থাকে, বাইরে থাকার সময় যখন কেউ প্রেমের অনুভূতি বলে তো তখন সেটা আলাদা, অন্যরকম স্বাভাবিক বিষয়। তো দিন রাত্রেবেলা আমি হচ্ছে গিয়ে খুব আনন্দিত ছিলাম, এবং আমি তখন হচ্ছে গিয়ে ওই মাচার উপর বসে গল্প করছিলাম। তো মেহেক তার নিজের কক্ষে ছিল। তো মেহেক তখন আসলো 10টার দিকে। তো 10টার দিকে আসার পর ওর সঙ্গে গল্প করতে শুরু করলাম। তো ওর সঙ্গে গল্প করতে করতে আমার রাত কখন কেটে যেত আমি নিজে বুঝতে পারতাম না। তো আমার শরীরের উপর খানিকটা হ্যাম্পার হয়েছিল। আমার মা তো সবসময় বকতই, মেহেককে বিয়ে কর এসব বলতে বলতে। তো 3 মাসের বেশি সময় কেটে গিয়েছে। তো একজন মানুষের প্রেমে পড়ার জন্য 3 দিনই যথেষ্ট। 3 মাস তো অনেক বড় সময়। 3 মাস ওর সঙ্গে থেকেছি, গল্প করেছি, খেয়েছি, সব কিছু করেছি ওর সঙ্গে। তো এত দিনে তো ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা এবং অ্যাফেকশন চলে আসার কথা। আমি তো ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, যা কিনা আমার জীবনে এত পরিমাণ কাউকে ভালোবেসেছি কিনা জানি না। তো ওই দিন রাত্রেবেলা আমি শুয়ে আছি। তো আচমকা খেয়াল করলাম 4-5 জন লোক ভিটার ওই পাশ থেকে উঠে আসতেছে উপরের দিকে। তো তাদের আচরণটা এবং চলাচলটা বেশ অস্বাভাবিক, কারণ একজন মানুষ হেঁটে আসলে স্বাভাবিক পর্যায়ে ওইখান থেকে হেঁটে আসতে হয়তো 30 থেকে 40 সেকেন্ড লাগে, তো ওনাদের আসতে 3 থেকে 4 সেকেন্ডও সময় লাগেনি। তো আমি দেখলাম ভিটার ওই পাশে কয়েকটা আলো আসতেছে, একটু লোক আসতেছে, লোকগুলোর হাতে আলো, এবং সেই লোকগুলো এগিয়ে আসলো, এগিয়ে এসে মেহেকের কাছে এসে দাঁড়ালো আর কি। তো দাঁড়ানোর পর মেহেক তখন দেখিয়ে ভয়ে আমার পেছনে চলে আসলো, এবং পেছনে এসে বললো কিছু ওদেরকে যেতে বলেন, ওরা এখানে আসছে কিসের জন্য? তো তখন সেই লোকগুলো বললো যে মেহেক, তোমার যাওয়ার সময় হয়ে এসেছে, তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি এখানে থাকতে চেয়েছো, থাকতে দিয়েছি, কিন্তু সর্দার কোনোভাবেই মানবে না যে তোমাকে এরকমভাবে এখানে রেখে দিব, কোনোভাবেই সর্দার মানবে না, তুমি যাও চলো আমাদের সঙ্গে। তো আমি তখন বললাম যে আপনারা কারা, এখানে কেন এসেছেন, আর ওকে নিয়ে যেতে চাচ্ছেন মানে ওর নাম ধরে ডাকছেন? তো তখন সেই লোকগুলো আমাকে তাদের হাতটা বেশ খানিকটা লম্বা হয়ে গেল, আচমকা আমার হাত দিয়ে পাশে সরিয়ে দিয়ে বললো কি যে মেহেক তুমি চলো। তো মেহেক তখন বললো যে না, আমি যাব না, তোমরা এখান থেকে যাও, আর আমি ওর সঙ্গে থাকবো, আমি ওর সঙ্গে থাকবো এবং তোমাদের সঙ্গে যাবো না। তো এই কথা বলার পর সেই লোকগুলোর মধ্যে থেকে একজন মুরব্বী লোক সামনে এগিয়ে আসলো। তো আমি তখন মেহেককে ওইখান থেকে তুলে নিচে নামিয়ে ফেলেছি আর কি, ওকে কোলে নিয়ে নিচে নামানোর পরে আমি ঘরের ভিতরে দৌড় দিয়ে গ্রিলটা লাগালাম। তো গ্রিল লাগানোর পরে আমি নিজের কক্ষের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমি মেহেককে তখন আমার কাছে ধরে রেখেছি আর কি। এটা একটা অস্বাভাবিক বিষয় যে আমি ওকে আমার বুকের সঙ্গে চেপে ধরে রেখেছি, মেহেকও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এটা ভালো না বাসলে এটা আসলে কখনো সম্ভব না যে কেউ কাকে এরকমভাবে জড়িয়ে ধরে। তো আমাকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তখন বলছি যে কিছু হবে না, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আর ওরা কারা? তো মেহেক তখন চুপচাপ আমার বুকের ভিতরে বসে আছে, মানে শুয়ে আছে আর কি। শুয়ে থেকে বলতে বসে থাকা অবস্থায় যেরকম জড়িয়ে ধরলে যেরকম হয় ঠিক সেরকমভাবে। তো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। তো আমি ওকে বললাম যে ওরা কারা এবং ওরা তোমাকে কেন নিয়ে যেতে চায়, তুমি ওদেরকে চিনো নাকি? মেহেক তখন বললো যে হ্যাঁ, ওরা আমার পরিবারের লোক, আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। তো মেহেকের মুখ থেকে এই কথা শোনার পর আমার তো আর তখন কোনো বিষয় মাথায় ঢুকছে না। ও আমাকে ভালোবাসে এটা শোনার পর থেকে আমার বুকের ভিতরে যেন অন্যরকম বাড়ি মারতে শুরু করলো। তো ওর মুখ থেকে যখন আমি শুনলাম,
তো ওর মুখ থেকে শোনার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম যে আমাকে বলতো, আমাকে বললে আমি আসলে বিশ্বাস করতাম, এত পরিমাণ ভালোবাসতো আমাকে, আর আমি ওকে এত পরিমাণ ভালোবাসতাম। তো মেঘ তখন আমাকে বললো যে ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে তুমি তোমার কাছে রেখে দাও, আমি যাবো না তোমাকে ছেড়ে। তো তখন আচমকা ঘরের ভিতরে কয়েকজন লোক আসলো। সেই লোকের একজনের মাথায় ছিল বেশ বড় একটা পাগড়ি পরা, বেশ লম্বা চূড়া, মুখে সাদা দাড়ি এবং তার চোখগুলো বেশ অদ্ভুত নীল রকমের আভার মতো জ্বলে। সেই লোকটার মুখটাও এবং শরীরের আকৃতি বেশ অদ্ভুত। তার সঙ্গে আরও বেশ কিছু লোক পেছনে দাঁড়িয়ে আছে। তখন মেঘকে এসে বলল, মেঘ তুমি চলে আসো, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এদিকে ভ্রমণে বেরিয়েছো, কিন্তু তুমি যেরকম একটা কাজ করছো, একজন মানুষের সঙ্গে তুমি এরকমভাবে আছো, এটা তোমাকে মানায় না, তুমি চলো তাড়াতাড়ি, আর ওকে ছেড়ে দাও। তো মেঘ তখন বলল, আব্বাজান তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে বলেছি না যে আমি যাব না কখনো? তোমার লোক এখানে এর আগেও এসেছিল না? আমি তাদেরকে বলেছি যে আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি ওকে ভালোবাসি এবং ওর সঙ্গে থাকবো। লোকটি তখন রেগে গেল, রেগে গিয়ে বলল, ভালোবাসা? একজন মানুষের সঙ্গে আবার কিসের ভালোবাসা? ও তো একজন মানুষ, আর মানুষের সঙ্গে। ওই লোকগুলোর হাতে পায়ে সব জায়গায় জলজল করছিল আলো। তো এটা দেখে আমি তখন চোখ অবাক হয়ে যায়, আমার চোখ ছানাবড়া হয়ে যায়, আমি এত পরিমাণ ভয় পেয়ে যাই। আমি মেহেককে শক্ত করে জড়িয়ে ধরে রাখি। তো মেহেক তখন বলে কি যে যে আমি আমি ওকে ছেড়ে যাবো না, তোমরা চলে যাও এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো তখন মেহেককে ওই মুরব্বী লোকটা বলল যে তুমি কি ওকে চেনো? ওকে তুমি ওকে না চিনে ওকে জড়িয়ে ধরে রেখেছো, ওকে ভালোবাসো? তো আমি তখন বললাম যে না, আমি তো জানি যে ও মেহেক। আর ও তখন বললো যে যে আপনি হচ্ছে ওর বাবা। তো মেহেকে তখন বললো যে আব্বাজান তুমি এখান থেকে চলে যাও। তো সেই মুরব্বী লোকটা বলতে লাগলো যে তুমি যাকে জড়িয়ে ধরে রেখেছো সে কোনো সাধারণ মানুষ নয়, বা তোমার মতো মানুষ নয়, আর আমিও কোনো মানুষ নই, আমি হচ্ছি একটা জিন। আর তুমি যাকে জড়িয়ে ধরে রেখেছো সে হচ্ছে আমার জিন মেয়ে, মানে হচ্ছে একটা পরী। এই কথা শোনার পর তখন হচ্ছে আমি আসমান থেকে পড়ি, আসলে যে মেহেক যে একটা পড়ি সেটা আমি আসলে বিশ্বাস করতাম না, বিশ্বাস করতেই পারিনি। তার মানে এতদিন বুঝতে পারলাম যে মেহেককে কেন কেউ দেখতে পাচ্ছিল না, সে আসলে কোনো মানুষ না, সে একটা পড়ি। এই জন্যই মূলত তাকে কাকে কেউ দেখতে পাচ্ছিল না। সে সবসময় আমাকে এটা বলতো যে আমাকে কেউ দেখতে পাবে না, আপনি চিন্তা করবেন না। তাহলে এটাই তার রহস্য। এই 3 মাস যাবৎ এই জন্যই তাকে কেউ দেখতে পায়নি। আমি তখন অবাক হয়ে গেলাম। তখন মেহেক আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, আমি মেহেককে এক হাত দিয়ে ছেড়ে দিয়েছি। মেহেকের আব্বা তখন বলল যে তোকে এখন আমাদের সঙ্গে যেতেই হবে। তো মেহেকের আব্বা তখন একটা শক্তি বলে তাকে ডাকতে শুরু করলো, এবং মেহেক তখন আমাকে ছেড়ে দিয়ে অনেকটা উপরে উঠে গেল। তো মেহেকের রূপ তখন দেখে আমি অবাক হলাম। মেহেকের সম্পূর্ণ গা আলোকিত হয়ে গিয়েছে, চারিদিকে তখন বাতাস হতে শুরু করলো, তার চুলগুলো উঠছে তখন আকাশে, এবং তার রূপটা অন্যরকম হয়ে গেল। সে যেরকমভাবে ছিল সেরকম না হয়ে একটা অন্য রূপে পরিণত হয়ে গেল, এবং ওই রূপে আমি তাকে দেখি তখন ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি তখন নিচে বসে পড়লাম। তো আমার চোখ দিয়ে তখন গলগল করে পানি পড়ছিল। আসলে ওকে যে আমি এত পরিমাণ ভালোবাসি সেটা যে এতদিন পরে আমি বুঝতে পারবো যে ও একটা পরী। আজকেও আমাকে বলেছে যে আমাকে ভালোবাসে, এবং ওকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তো আমি তখন ওকে বললাম যে মেহেক তুমি কোথায় যাচ্ছ? তো তখন আমাকে বললো যে আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। আমি আসলে আমার আব্বাজানের শক্তির কাছে নিরুপায়। উনি যে শক্তি প্রয়োগ করে আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছেন, আমি সেই শক্তির কাছে নিরুপায়। আমি আসলে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তো এই কথা বলতে বলতেই আচমকা আমার সামনে থেকে মেহেক এবং সেই জিনগুলো সকলে গায়েব হয়ে যায়, এবং তখন আমি আসলে কি করব কিছু বুঝতে পারছিলাম না। পুরো ঘর অন্ধকার, এবং আমি নিজেকে আসলে নিজের টাল সামলাতে পারছিলাম না, যেটা আদতে সত্য ঘটেছে নাকি মিথ্যা কথা। আমি তখন আমার হাতে চিমটি কাটলাম, ঘরের লাইট জ্বালিয়ে আশেপাশে সমস্ত জায়গায় মেহেককে খুঁজতে লাগলাম। তো একদম পাগলের মতো হয়ে গেলাম, পুরোপুরি পাগলের মতো। তো আমার ওরকম চিল্লাচিল্লি শুনে আমার ভাইরা, আমার আব্বা আম্মা সকলে দৌড়ে আসলো, এসে বললো কি যে কী রে কী হয়েছে? তো আমি আম্মাকে বললাম, আম্মা মেহেক চলে গেছে, আম্মা মেহেক চলে গেছে। তো আম্মার কাছ থেকে অনেকবার ভাবিরা মেহেকের কথা শুনেছে, কিন্তু কখনো দেখেনি। তো আম্মা তখন বললো যে কী হয়েছে? তো ভাইদেরকে সকলকে আম্মা তাড়িয়ে দিয়ে বললো তোরা যা, আমি দেখতেছি আর কী হয়েছে। তো তখন আমি আম্মাকে বললাম যে আম্মা এরকম এরকম ঘটনা, মেহেক চলে গেছে, ও আর কোনো সময় আমার কাছে আসবে না, কারণ ওর আব্বা এসে ওখানে নিয়ে গেছে। তো আম্মা তখন বুঝতে পারলো যে মেহেক আসলে সত্যি সত্যি একটা অন্য জগতের কেউ ছিল, সে কোনো মানুষ ছিল না, এবং সে একটা পরী ছিল যে কিনা এখানে। তো আম্মা আমাকে বললো যে দেখছিস, আমি বলছিলাম না যে মেহেক তোকে ভালোবাসে, তো ভালো না বাসলে কেউ এরকমভাবে তোকে যত্ন করে আদর করে, 3 মাস এরকম তোর সঙ্গে ছিল, এটা আসলে ঠিক হয়নি। আমি যদি আগেই তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো ওর আব্বা মা এসে নিয়ে যেতে পারতো না। তো আমি তখন একদম প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণ পাগলামি করতাম। এরপরে আমি প্রায়
1 বছরের মতো আমি অটো চালাতে পারিনি। আমি প্রায় পাগলের মতোই ছিলাম। আমি মেহেকের শোকে সবসময় পড়ে থাকতাম, শুয়ে থাকতাম। আম্মা সবসময় আমাকে দেখতে বলতো, "আর কতদিন এরকম করবি তুই? তুই একটা বিয়ে কর।" তো আমি বললাম, "না আম্মা, আমি বিয়ে শাদী কিছু করব না। আমি ওকে ভালোবাসি। আমি জানি আমার মেহেক একদিন ফিরে আসবে।" এবং ওই দিনকার পর থেকে মেহেক আজ পর্যন্ত আমার কাছে আসেনি। আমি ওর জন্য অপেক্ষা করছি। আর আমি বিয়েও করব না কখনো। সেটাও সিদ্ধান্ত নিয়েছি। তো অনেকটা স্বাভাবিক হওয়ার পরে মূলত হচ্ছে আম্মাকে টাকা পয়সা দেয়া লাগে, আর আব্বা খোটা দেয়, খাওয়ার খোটা দেয়। এই কারণে হচ্ছে আমি তখন আবার অটো চালাতে শুরু করি। তো সব মিলিয়ে এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমার মেহেকের সাথে শেষ জার্নি। তো মেহেককে আমি এত পরিমাণ ভালোবাসি যে সারা জীবন ওর ভালোবাসা নিয়ে আমি কাটিয়ে দিতে পারবো। তো ও কোনোদিন আমার কাছে আসবে কিনা আমি জানি না। তবে ওর অনুভূতি আমি টের পাই যে ও আমার আশেপাশেই আছে, সেটা আমার সবসময় মনে হয়। ও হয়তো আমার কাছে আসতে পারে না। হয়তো অন্য কোনো দিন আসবে, যা কিনা আমি আসলে নিজেকে তখন বিশ্বাস করাতে পারি না যে এটা সত্য নাকি মিথ্যা, নাকি মেহেক এমন আমার জীবনে নাই, নাকি আছে, সেটা আমি বুঝতে পারি না। তবে মনে মনে ভাবি যে মেহেক একদিন আমার কাছে নিশ্চিত আসবে, এবং সেই দিনের অপেক্ষায় আমি এখনও কাটাই। আমি আসলে বিয়ে শাদী কোনো কিছু করতে রাজি না। আমার আম্মা আমাকে অনেকবার বলেছে। তো আম্মার কথা তখন মেনে নেওয়া উচিত ছিল। আমি যদি ওকে, মেয়েকে আগেই বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে যে ও একটা পরী, আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না। আম্মা তখন বলতো যে এই জন্যই হয়তো ওকে কেউ দেখতে পেত না। এটাই তাহলে রহস্য, যে ও কাউকে দেখা দিত না, ও শুধুমাত্র আমাদের দুজনকে দেখা দিত। এবং ও আমাদের এত পরিমাণ কাছের হয়ে গিয়েছিল, আমাদের এত পরিমাণ মায়া হয়ে গিয়েছিল ওর প্রতি, যে ওকে ছাড়া এখন আমাদের কিছু ভালো লাগে না। ইভেন আম্মাও সিক হয়ে গিয়েছিল অনেকটা, কারণ আম্মা মেহেকের খুব ভালো একজন বান্ধবী হয়ে উঠেছিল। সবসময় সঙ্গে থাকতো, গল্প করতো, আড্ডা দিত। তো আম্মা নিজেও আমাকে বলতো যে আমি তোকে কী সান্ত্বনা দিব, আমি নিজেই তো এরকম। তো আমার ছোটো বউ, তা বলতাম ছোটো বউ বলা বন্ধ করো, তো এখন আর নেই। এখন মাঝে মধ্যে বলে যে যে মেহেক কি এসেছে আমাকে, আমি বলি যে না আম্মা, তুমি সামনে ভেবো না, আর যাই হোক বাদ দাও। তো এরকম করে হচ্ছে এখন আমার জীবন কাটছে। আশা করি, আমি মনে করি যে মেহেক একদিন আমার জীবনে আসবে। প্রিয় দর্শক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পের যে উৎপাত্ত এবং গল্পের যে কাহিনী, সেটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটি আমার কাছে এসেছে সিরাজগঞ্জ থেকে, এবং সিরাজগঞ্জের ভাইটি পাঠিয়েছেন আমাদের কাছে। তো গল্পটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি যদি আপনার জীবনের গল্প অথবা ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। দ্য মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।